নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট নেটওয়ার্ক। আমি শিবম। দেখুন, দক্ষিণ এশিয়ার রাজনীতিতে ক্রমাগত যে ডিপ স্টেট অর্থাৎ আমেরিকা ষড়যন্ত্র করে থাবা বসানোর চেষ্টা করছে, তা লাগাতার আমি একটা বছর ধরে বলেছি। বারবার আমি বলেছি, মার্কিন গোয়েন্দারা যেভাবে ভারতকে অশান্ত করার চেষ্টা করেছে, ঠিক সেভাবে হাসিনাকেও কিন্তু মসনদ থেকে সরাতে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। আর কালকে দেখুন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে শেখ হাসিনা যেদিন ভারতবর্ষে চলে আসেন, ঠিক সেদিন আসলে বাংলাদেশের যে শেখ হাসিনার বাসভবন, সেখানে কি কি কথা হয়েছিল তা কিন্তু ফাঁস করে দেন। এবং তিনি সরাসরি বলেন, বাংলাদেশের এই সেনাপ্রধান, যিনি শেখ হাসিনারও আত্মীয়, তিনি আমেরিকার দালাল, ডিপ স্টেট এবং সিআইএ অর্থাৎ মার্কিন গোয়েন্দা সংস্থার ইশারায় কাজ করছেন। এবং তিনি যে সিআইএর এজেন্ট, তা হাসিনা কিংবা বাংলাদেশ সরকারের কেউ বুঝতে পারেননি। লাগাতার আমি বারবার বলেছি আপনাদের, বিভিন্ন চ্যানেলে, দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে বলেছি, কখনো নেটওয়ার্কের ভিডিওতে বলেছি, যে বাংলাদেশের এই রেজিম চেঞ্জ আসলে অনেক বড় আন্তর্জাতিক ষড়যন্ত্র। এর পিছনে অনেক এমন কিছু তথ্য লুকিয়ে আছে যা কিন্তু বিস্ফোরক এবং ভয়ানক। আপনারা অনেকেই বিশ্বাস করেননি, অনেকেই অনেক ধরনের কমেন্ট করেছেন। আজকে দেখুন, বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী, প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, শেখ হাসিনা যেদিন ভারতবর্ষে চলে আসেন, সেদিন সেনাপ্রধান নাকি যেভাবে মিটিংয়ে তার আসল রূপটি দেখিয়েছিলেন, তাতেই কিন্তু হাসিনা এবং স্বরাষ্ট্রমন্ত্রী বুঝতে পেরেছিলেন শেখ হাসিনাকে সরানোর পরিকল্পনা আমেরিকা এবং ডিপ স্টেটের পক্ষ থেকে করা হয়েছে। কালকে একটি বই প্রকাশিত হয়েছে, যে বইয়ের নাম দ্য স্টোরি অফ অ্যান আনফিনিশড রেভলিউশন। সেই বইতে এমন কিছু তথ্য এনারা তুলে ধরেছেন, যেই তথ্য আরো বেশি প্রমাণ করে যে বাংলাদেশ আসলে বর্তমানে যেভাবে জামাতিপনায় বিশ্বাস করছে, তার পিছনেও কিন্তু আমেরিকার এক ষড়যন্ত্র আছে। পাকিস্তানের আইএসআই গ্রাউন্ড লেভেলে বিভিন্নভাবে অ্যাক্টিভ হয়ে গেছে এবং পুরো প্লটটাই সাজানো হয়েছিল ভারতকে চাপে রাখার জন্য। এই ইন্টারভিউতে কিছু নির্দিষ্ট কোট আছে, আমি একটু আপনাদেরকে পড়ে শোনাতে চাই, এবং আপনারাও এই তথ্যগুলো নিয়ে গুগলে সার্চ করে দেখতেও পারেন যে কত বড় ষড়যন্ত্র কালকে আন্তর্জাতিক স্তরে এক্সপোজ করে দিয়েছেন বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী। আমি প্রত্যেকটি ডকুমেন্ট আপনাদেরকে দেখাই, কারণ আমি বিশ্বাস করি এই ডকুমেন্টগুলো দেখে আপনারাও একটু নিজের মতো করে রিসার্চ যেন করতে পারেন। অহেতুক ভুল খবর আমি এর আগে স্বইচ্ছায় কখনো প্রচার করিনি। সেখানে এই ডকুমেন্টে কি বলা হয়েছে একটু আপনাদের পড়ে শোনাই। সেখানে বলা হয়েছে, ইট ওয়াজ এ পারফেক্ট সিআইএ প্লট হ্যাচ ওভার এ লং পিরিয়ড অফ টাইম টু ওভারথ্রো হাসিনা। অর্থাৎ বাংলাদেশের সরকার পরিবর্তন মার্কিন গোয়েন্দা সংস্থার প্লট। উই ডিড নট নো দ্যাট সিআইএ হ্যাড ওয়াকার ইন ইটস পকেট। অর্থাৎ শেখ হাসিনা সরকার বুঝতেই পারেননি বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান তিনি সিআইএর তাবেদারি করছেন, দালালি করছেন। প্রসঙ্গত আরো একটা ইম্পর্টেন্ট তথ্য দিই, শেখ হাসিনার অত্যন্ত ঘনিষ্ঠ এক নারীকে কিন্তু এই ওয়াকারুজ্জামান বিয়ে করেন, এবং শেখ হাসিনা এবং ওয়াকারুজ্জামান কিন্তু নিজেদের মধ্যে পারিবারিক সম্পর্ক বজায় রাখেন। ফলে পারিবারিক এক সদস্য শেখ হাসিনাকে ছুরি মেরে দিলেন, তা হয়তো বুঝতেও পারেননি তৎকালীন বাংলাদেশের প্রধানমন্ত্রী, এবং বর্তমানে হয়তো অনেকেই বিশ্বাসই করতে পারবেন না। কিন্তু আমি যখন বারবার বলেছি যে কেন ওয়াকারুজ্জামান দায়িত্ব নিয়েই জো বাইডেনের সঙ্গে মিটিং করতে গেলেন, কেন একের পর এক অত্যাচারকে তিনি সহ্য করছেন, তার হাতে সর্বোচ্চ ক্ষমতা থাকা সত্ত্বেও তিনি বাংলাদেশের আইন শৃঙ্খলাকে নিয়ন্ত্রণ করতে কেন পারলেন না 1.5 বছরে, এই প্রশ্নগুলোর উত্তর কিন্তু আমি পাইনি। বাংলাদেশের অনেক মানুষ আমাকে কমেন্টে গালাগালি দিয়েছেন, আমার দেশের অনেক মানুষ, কিছুটা বামপন্থী ভাবাপন্ন মানুষ আমাকে বারবার তুলোধনা করেছেন, কিন্তু আজকে বাংলাদেশ সরকারের দায়িত্বশীল স্বরাষ্ট্রমন্ত্রী এই কথা বলছেন। সেখানে আরো বলা হয়েছে যে উই ডিড নট নো দ্যাট জেনারেল ওয়াকারুজ্জামান ওয়াজ অন দেয়ার পেরোল। অর্থাৎ তিনি আমেরিকার বেতনভুক্ত কর্মচারী হয়ে গেছিলেন। আবার প্রাইমারি ডিফেন্স ইন্টেলিজেন্স এজেন্সি, দ্য ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স অফ বাংলাদেশ, as well as Bangladesh Principal Civilian Intelligence Agency did not warn the Prime Minister that Walker had decided to betray her. অর্থাৎ বাংলাদেশের স্বরাষ্ট্রমন্ত্রী মনে করছেন যে শেখ হাসিনা অবধি খবরটি পৌঁছানোই হয়নি
যে বাংলাদেশে এই রকম একটি সিচুয়েশন তৈরি হয়েছে এবং ওয়াকারুজ্জামান সিদ্ধান্ত নিয়েছেন তিনি শেখ হাসিনার সঙ্গে বিট্রে করবেন, বিশ্বাসঘাতকতা করবেন। মেবি দেয়ার টপ বসেস ওয়ার অলসো ইনভলভড ইন দিস প্লট। হাউ ওন্ট দে বি? আফটার অল দ্য আর্মি চিফ হিমসেলফ ওয়াজ এ প্রিন্সিপাল প্লটার। আজকের দিনে দাঁড়িয়ে আপনারা বুঝতে পারবেন যে বাংলাদেশের সেনাবাহিনী আসলে জামাতিপনায় বিশ্বাস করছে। বাংলাদেশের সেনাবাহিনীতে পরিষ্কার তিনটে ভাগ হয়ে গেছিল নাকি সে সময়। একটি ভাগ শেখ হাসিনা অর্থাৎ ভারতপন্থী ছিল, একটি ভাগ পাকিস্তান আইএসআই পন্থী জামাতপন্থী উগ্র ইসলামে বিশ্বাস করত, অন্য একটি প্লট মানে যে পার্টিকুলার ব্যক্তিরা সিআইএ এর প্লটে চলতো। পরবর্তীকালে আইএসআই এবং সিআইএ মিলেমিশে একাকার হয়ে যায় এবং এই পার্টিকুলার ভারতপন্থী এবং শেখ হাসিনাপন্থী যে সকল সেনাবাহিনীর কর্তারা ছিল তাদেরকে বর্তমানে জেলে ধরে রাখা হয়েছে এবং তাদের বিপক্ষে একের পর এক মিথ্যে মামলায় কেস করা হয়েছে। আজকের দিনে দাঁড়িয়ে তো প্রশ্ন উঠবেই, যাদেরকে তুমি মানে গুলি চালানোর দায়ে জেলে ভরলে, তাহলে তাদের মাথার উপরে তো সেনা প্রধান ছিল। সেনা প্রধানের নির্দেশ ছাড়া বাংলাদেশ সেনাবাহিনীর কর্তারা কিংবা সদস্যরা নিরীহ মানুষের উপর কি সত্যি গুলি চালাতে পারতো? এই প্রশ্ন তো আজকের দিনে ভীষণ মাত্রায় উঠবে। অপারেশন ডেভিল হ্যান্ড শুরু করে দুষ্কৃতী দমনের নাম করে আওয়ামী লীগের নেতা কর্মকর্তাদের জেলে ভরেছে এই সেনাপ্রধান। গোপালগঞ্জে আওয়ামী লীগের সমাবেশের উপর নির্বিচারে গুলি চালিয়ে মানুষকে হত্যা করেছে এই সেনাপ্রধান। কে করবে এর বিচার? কার নির্দেশে হলো এত বড় অপরাধ? হিন্দু নিধন যজ্ঞ বাংলাদেশ জুড়ে যে চলছে তার নেতৃত্ব দিলেন শেষ 1 বছর ধরে এই সেনাপ্রধান। চট্টগ্রামে হিন্দুদের ঘরবাড়ি পুড়িয়ে ফেলা হলো। একাধিক সিসিটিভি ফুটেজে দেখা গেল চট্টগ্রামের ব্যবসায়ীদের কিভাবে নির্মমভাবে অত্যাচার করা হচ্ছে সেনাবাহিনীর দ্বারা। চাকমা সম্প্রদায়ের উপর দিনের পর দিন সেনাবাহিনীর সদস্যরা অত্যাচার করে গেলেন 1 বছর ধরে। সংখ্যালঘুরা আতঙ্কিত বাংলাদেশে। দুর্গাপুজোতে সিকিউরিটি দেবে বলেও এই সেনাপ্রধান কিন্তু সিকিউরিটি দিতে সম্পূর্ণভাবে ব্যর্থ। দিনের পর দিন ভারত বিরোধিতা ছাড়া বাংলাদেশে হচ্ছেটা কি বা হলোটা কি, এই প্রশ্ন যখন উঠছে, প্যারালালি এই বাংলাদেশ সরকারের বর্তমান অবস্থার জন্য সেনাপ্রধানও যে দায়ী তা কিন্তু আজকে আন্তর্জাতিক স্তর বুঝতে পারছে। কারণ মোহাম্মদ ইউনূসকে বসিয়েছেন আসনে এই সেনাপ্রধান এবং মোহাম্মদ ইউনূসই বা কোথা থেকে হুট করে উড়ে এসে জুড়ে বসে গেলেন সেটাই তো আজ রীতিমতো বিস্ময়। কিন্তু আজ আমার মনে হয় কোনো বিস্ময়ের অবকাশ নেই। পরিষ্কার আন্তর্জাতিক ষড়যন্ত্র এবং যে তথ্য সামনে আসছে সেখানে তো বোঝাই যাচ্ছে এই ষড়যন্ত্রের মাস্টারমাইন্ড আমেরিকা, ডিপ স্টেট এবং মার্কিন গোয়েন্দা সংস্থা। কেন গোয়েন্দা সংস্থা এই ধরনের অ্যাক্টিভ হয়ে বাংলাদেশের রেজিম চেঞ্জ দিতে সমর্থন করলেন? প্রথমত শেখ হাসিনা পরিষ্কার বলেছিলেন যে সেন্ট মার্টিনস দ্বীপটিকে একটি শ্বেতাঙ্গ মানুষ বারবার চাইছে তুলে দিতে, তাদের হাতে যেন তুলে দেওয়া হয়। যদি সেন্ট মার্টিনস দ্বীপটিকে বাংলাদেশের পক্ষ থেকে আমেরিকার হাতে তুলে দেওয়া হয় তাহলেই শেখ হাসিনা নাকি ক্ষমতায় দিনের পর দিন থাকতে পারবেন। এটা শেখ হাসিনা রিভিল করেছিলেন নিজের 1 বছর আগে। সেন্ট মার্টিনস দ্বীপ যা টেকনাফ থেকে 8 কিলোমিটার দূরে অবস্থিত এবং মায়ানমার থেকে 9 কিলোমিটার দূরে অবস্থিত। এই প্রবাল দ্বীপটিতে আমেরিকা মার্কিন সেনাঘাঁটি তৈরি করতে চেয়েছিল। এই দ্বীপটির স্ট্র্যাটেজিক্যালি জিওগ্রাফিক্যাল অবস্থান এতটাই ভালো যে খুব সহজে মার্কিন সেনাবাহিনী এখান থেকে মায়ানমার, চায়না, বাংলাদেশ এবং ভারত 4টে দেশের উপরে কিন্তু নজরদারি করতে পারত। ফলে আমেরিকা স্ট্র্যাটেজির জন্য ইন্দো প্যাসিফিকে চায়নার ডমিনেন্সকে কমানোর জন্য সেন্ট মার্টিনস দ্বীপটা আমেরিকার প্রয়োজন ছিল, যা তারা শেখ হাসিনার কাছে চায় ডোনাল্ড লু মারফত। ডোনাল্ড লু কিন্তু সে সময় দক্ষিণ এশিয়ায় রেজিম চেঞ্জের অন্যতম মাস্টার মাইন্ড নামে পরিচিত ছিলেন এবং শেখ হাসিনা কিন্তু বলেছিলেন আমার দেশের মাটিকে ব্যবহার করে আমি অন্য কোনো দেশের উপর নজরদারি করতে দেব না। আমেরিকা সরকার বুঝতে পেরেছিল দক্ষিণ এশিয়ায় 3জন পাওয়ারফুল লিডার আমেরিকাকে কোনোভাবেই ঢুকতে দেবে না। চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং, ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং পাশাপাশি বাংলাদেশের শেখ হাসিনা যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে চাইছেন, এর ফলে বাংলাদেশ আমেরিকা কিংবা ভারত আমেরিকা কিংবা চীন আমেরিকা কোনো সম্পর্কই ডিপ স্টেটের মতো করে চলবে না। ফলে উপমহাদেশের রাজনীতিতে আমাদের একটু দুর্বল লিডার চাই যাদেরকে আমরা ডমিনেট করতে পারবো। আর এর জন্যই শেখ হাসিনার বিপক্ষে
প্লট তৈরি করা শুরু হয়, যে প্লটের অন্যতম মাস্টারমাইন্ড পরবর্তীকালে হয়ে যান সেনাপ্রধান ওয়াকারুজ্জামান। এবং জুন মাসে 2024-এ দায়িত্ব নিয়ে আগস্ট 2024 অর্থাৎ জুন জুলাই এর মধ্যে তিনি আমেরিকার পারপাসটিকে সলভ করে দেন এবং আগস্টে সে মাসেই 10 দিনের মাথায় ক্ষমতায় বসিয়ে দেন আমেরিকার পাপেট মোহাম্মদ ইউনূসকে। এবং বাংলাদেশের বর্তমান অবস্থা তো বুঝতেই পারছেন, প্রথম দিন থেকেই ভারত বিরোধিতা, ভারতকে চাপে রাখার খেলা, পাকিস্তানের সঙ্গে সম্পর্ক তৈরি করে জঙ্গিপনাকে প্রশ্রয় দিয়ে আসলে বাংলাদেশকে ধ্বংস করার যে চেষ্টা ডিপ স্টেট দিনের পর দিন করতে চাইছিল, মোহাম্মদ ইউনূস এসে ঠিক সেটাই করলো। আজকে সেই ইন্টারভিউতে পরিষ্কার পয়েন্ট ধরে ধরে সেই কথাগুলো কিন্তু বলা হয়েছে। সেখানে বলা হয়েছে আজকে ভারতের মিডিয়া হয়তো এই কথা বলছেন, কিন্তু আমাদের প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় 1 বছর আগেই কিন্তু এই কথা ধারাবাহিকভাবে বলেছে। এবং এটা বাস্তব, সেদিন সেই মিটিংয়ে আমি পরিষ্কারভাবে বলেছিলাম, মানে বাংলাদেশের প্রাক্তন স্বরাষ্ট্রমন্ত্রী সেনাপ্রধানকে পরিষ্কারভাবে বলেছিলেন যে এই মুহূর্তে দাঁড়িয়ে আপনারা শেখ হাসিনাকে প্রোটেকশন দিন, পুলিশ পাহারা বাড়ান, আপনারা যেটা করছেন ঠিক নয়। কিন্তু ওয়াকারুজ্জামান নাকি করেননি, উল্টে তিনি বলেছিলেন, ইনফর্ম করেছিলেন যে বাংলাদেশের সমাজে জামাতিপনার মধ্যে আইএসআই এজেন্ট ঢুকে গেছে। অনেক নতুন মানুষের পরিচয় স্বরাষ্ট্র মন্ত্রক নাকি তুলে দিয়েছিল সেনাপ্রধানের হাতে, কিন্তু সেনাপ্রধান সব জেনেও নীরব ছিল। অর্থাৎ আইএসআই গ্রাউন্ড লেভেলে অ্যাক্টিভ হতে শুরু করেছিল, তা বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রক জানতো এবং পাল্টা কাউন্টার অ্যাটাক করার জন্য সেনাপ্রধানকে বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে নির্দেশ দিলেও সেনাপ্রধান সেই নির্দেশও পালন করেননি, কারণ সেনাপ্রধানের বৃহত্তর পারপাস ছিল শেখ হাসিনাকে ক্ষমতা থেকে সরাও, মোহাম্মদ ইউনূসকে ক্ষমতায় বসাও, ডিপ স্টেট এবং সিআইএ যা বলছে ঠিক সেটুকু করো। আজ 1.5 বছর পর এই কথাগুলো সামনে এলো, যা আমি 1 থেকে 1.5 বছর লাগাতার আপনাদের সামনে বলেছি। আলটিমেটলি বাংলাদেশটি ধ্বংস হয়ে গেল, বাংলাদেশের সম্ভাবনা সম্পূর্ণভাবে শেষ হয়ে গেল। শেষ 1 বছর ধরে বাংলাদেশের সঙ্গে কোনো জয়েন্ট মিলিটারি এক্সারসাইজ ভারতের সেনাবাহিনী করেনি, যা ধারাবাহিকভাবে করত। বাংলাদেশের সেনাবাহিনী আসলে ভারতের বিপক্ষে লড়তে গিয়ে একের পর এক ভুল ব্লান্ডার যেভাবে করে গেছে, তাতে একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে যে বাংলাদেশের নতুন সরকার এলেও ভারতের সঙ্গে সম্পর্ক আগের জায়গায় রিভাইভ করতে কয়েকটি দশক লাগবে। কারণ বাংলাদেশের এই মানুষকে জামাতিপনা মানসিকতায় বিশ্বাস করানো হয়েছে, ব্রেন ওয়াশ করানো হয়েছে এবং দিনের পর দিন ভারত তাদেরকে সাহায্য করলেও তাদেরকে এটা বিশ্বাস করানো হয়েছে ভারত ছাড়া তাদের আর কোনো শত্রু নেই। কারণ ভারত হিন্দু রাষ্ট্র, তারা ইসলামে মৌলবাদে বিশ্বাস করে। 1971 সালে পাকিস্তানের সঙ্গে নাকি মুক্তিযুদ্ধ হয়নি, তারা নাকি অটোমেটিকলি স্বাধীন হয়ে যেত। এই বিশ্বাস আপনি কিভাবে বদলাবেন? যাই হোক, কমেন্টে জানাবেন কিভাবে দেখছেন পুরো বিষয়টি।